কারের মধ্যে বসে বাণী ফোনে কথা বলছিল আর তার বাবা সুদর্শন গাড়িটি চালাচ্ছিল। এই কি কথা বলছো বিমলা? আমার বাবার সাথে গাড়িতে করে আমি আমার বিয়ের কার্ড দিতে আসছিলাম তোমার কাছে, আর তুমি বলছো এখন তুমি নেই। তাহলে আমি ফিরে যাচ্ছি, টেক কেয়ার বলে ফোনটা রেখে দেয় বাণী। ওদিকে গাড়ি চালাতে চালাতে সুদর্শন, কি হয়েছে মা? বিমলা নেই নাকি? না বাবা, রাহুল মনে হয় ব্যাঙ্গালোরে ভালো একটা চাকরি পেয়েছে, তারা সেখানেই চলে গেছে। তাহলে কি আমরা বাড়ি ফিরে যাই? এমনিতেও আমরা বাবা এত দূর এসেছি, বিমলার বাড়ির কাছে একটা শিব মন্দির আছে, সেই মন্দিরটা নাকি খুব প্রসিদ্ধ। চলো দর্শন করে আসি আর নিজের বিয়ের কার্ডটা ওনার পায়ে ঠেকিয়ে আসি। নিশ্চয় মা, তোর কোনো কথাকে কি আমি না করেছি? চল আমরা যাই। তবে আমি রাস্তা জানি না, তুই যদি রাস্তাটা একটু বলে দিস তাহলে ভালো হয়। নিশ্চয়ই বাবা। এভাবে বলাতে সুদর্শন ভীষণ খুশি হন। তারপর বাণী রাস্তা বলতে লাগে আর সুদর্শন সেই দিকেই গাড়ি চালাতে লাগে। 10 মিনিটের মধ্যেই গাড়িটি চলো বাবা আমরা ভেতরে যাই, বাণী এভাবে বলে। তারপর সুদর্শন আর বাণী দুজনেই মন্দিরের ভেতরে যায়। মহাদেবের শিবলিঙ্গ দেখে তারা হাত জোর করে প্রণাম করে। তারপর নিজেদের বিয়ের কার্ডটি তারা শিবলিঙ্গর কাছে রেখে দেয়। হে মহাদেব, তুমি কৃপা করো, মেয়েটার বিয়ে যেন ভালোভাবে হয়ে যায়। প্রার্থনার পরে তারা মন্দিরের এক কোণায় গিয়ে বসে পড়ে। ততক্ষণে হরিশ পায়েস প্রসাদ নিয়ে তাদের কাছে আসে। দাদু ও দিদি, আজ আমার জন্মদিন, তোমরা এই পায়েসটাকে গ্রহণ করো, তারপর আমাকে আশীর্বাদ দাও। এভাবে বলাতে সুদর্শন আর বাণী দুজনেই হাতে পায়েস নিয়ে নেয়। হ্যাপি বার্থডে হরিশ। হ্যাপি বার্থডে হরিশ, সুখে থাকো। থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ দিদি। এ কথা বলে হরিশ সেখান থেকে চলে যায়। সুদর্শন আর বাণীও আনন্দ সহকারে সেই পায়েসটি খেতে লাগে। হঠাৎ করে বাণীর নিজের বাল্যকালের বান্ধবী অনামিকার হাতের বানানো পায়েসের কথা মনে পড়ে যায়। বাবা, এই পায়েসটা খেয়ে আমার বান্ধবী অনামিকার কথা মনে পড়ে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই সে এখানেই কোথাও আশেপাশে থাকে। এ কথা বলে বাণী আশেপাশে দেখছিলই হঠাৎ করে হরিশকে দেখতে পায়। হরিশ, ও বাবু হরিশ, এদিকে আয় তো। এভাবে বাণী হরিশকে ডাক দেয়। হরিশ তার ডাক শুনে বাণীর কাছে আসে। হরিশ, এই পায়েসটা কে তৈরি করেছে? আমার মা তৈরি করেছে দিদি। তাই বুঝি? তাহলে তোমার মা কোথায়? মন্দিরের বাইরে আছে দিদি, তুমি বাইরে এলে আমি তোমাকে নিয়ে যাব। একথা বলে হরিশ সেখান থেকে চলে যায়। তার পিছু পিছু বাণী আর সুদর্শনও যায়। দেখে মন্দিরের বাইরে অনামিকা দাঁড়িয়ে আছে। অনামিকা হরিশের সাথে কথা বলে, কিন্তু বাণীকে দেখেই সে চিনে ফেলে। বাণী, তুই এখানে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। অনামিকা, কতদিন পরে, তুই কেমন আছিস? কোথায় থাকিস তুই? ভালো আছি বাণী, বিয়ে হয়েছে, এটা আমার ছেলে। আমার স্বামী মজদুরের কাজ করে, এখানেই পাশেই আমি থাকি। চল না। কারে গিয়ে বস, তাড়াতাড়ি পৌঁছে যাব। আরে না না, হেঁটে যাওয়াটাই আমাদের ভালো হবে। অনামিকার কথাতে বাণী রাজি হয়ে যায়। হরিশ আর সুদর্শন কারে চেপে আসতে লাগে। 10 মিনিটের মধ্যেই অনামিকা যেখানে থাকতো, মাটির বাড়ির শ্বশুর বাড়িতে, সেখানে এসে তারা পৌঁছে যায়। কাঠের চেয়ার দেয় তাদেরকে বসতে। বাণী আর সুদর্শন গিয়ে বসে। সারদা, প্রসাদ, রমেশ তিনজনেই ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। অনামিকা নিজের পরিবারের সাথে তাদের পরিচয় করিয়ে দেয়। তাদেরকে দেখে সবাই নমস্কার জানায়। সুদর্শন আর বাণীও পরিবর্তে নমস্কার করে। তারপর সকলেই কিছুক্ষণ গল্পগুজব করে। বাণীর বিয়ে ঠিক হয়ে গেছে, আপনাদেরকে আসতেই হবে। আপনারা না এলে আমার মনে খুব কষ্ট হবে। আগে আপনাদের ইচ্ছে। আসবে না বললেই আমি শুনবো? সেটা হয় নাকি বাবা? কি অনামিকা, সবাইকে নিয়ে আসবি তো? না হলে আমি কিন্তু বিয়ে করব না, আসতেই হবে। নিশ্চয় আসবো বাণী, তুই আমাদের বাড়ি এসেছিস, এসে নেমন্তন্ন করে গেলি, আমি কি না এসে থাকতে পারি? অনামিকা, আমার বিয়েতে কিন্তু এই পায়েসটা তোকে বানাতে হবে। যারাই আসবে তাদেরকে খাওয়াবো, দেখবি তারা তোর কত প্রশংসা করবে। ঠিক বলেছি না বাবা? মা, আমাদের এত বড় মিষ্টির ব্যবসা, আমরা বিভিন্ন রকমের মিষ্টি খাওয়াবো। সেসব মিষ্টির সামনে কি লোকেরা এই পায়েসটা খাবে? তুই বল মা। কথাটা শুনে অনামিকার ভীষণ মনে কষ্ট হয়। সুদর্শন ব্যাপারটা বুঝে যায়। দেখো অনামিকা, আমাকে ভুল বুঝবে না। এই পায়েসটা সবাইকে ওখানে খাইয়ে অপমান করাবার কি প্রয়োজন? তাই আমি তোমাকে না বলে দিলাম। আমার কিন্তু তোমাকে
কোনো কষ্ট দেওয়ার ইচ্ছে ছিল না। আমার একটুও খারাপ লাগেনি। আপনি এত বড় মানুষ, তার উপরে সেখানে বাণীর বিয়ের কথা। আপনার নিজেরই একটা এত বড় মিষ্টির ব্যবসা আছে। একদম ভালো লাগবে না আমি যদি সেখানে গিয়ে পায়েস খাওয়াই। বাবা, তুমি আমার কথাটায় রাজি হও। এভাবে তুমি আমাকে না বলতে পারো না। যখন মেয়ে বাণী এত করে নিজের বাবাকে অনুরোধ করে, বাবা আর না বলতে পারেন না। তা দেখে বাণী ভীষণ আনন্দিত হয়। তাহলে এবার আমরা উঠি মা। এভাবে বলে সুদর্শন আর বাণী কারে বসে সেখান থেকে রওনা দেয়। 2 দিন কেটে যায়। তারপর তৃতীয় দিন। সেদিন ছিল বাণীর বিয়ের দিন। গরিব বৌমা অনামিকা পায়েস বানিয়ে নিজের সঙ্গে করে নিয়ে যায়। সেখানে আরো অন্য মিষ্টির সঙ্গে সেই পায়েসটা গিয়ে সে রেখে দেয়। বিয়েবাড়িতে যারাই আসে তাদের সকলকে সেই পায়েস খাওয়ানো হয়। সেই পায়েসটি খেয়ে সকলেই সেই পায়েসের খুব প্রশংসা করে। তা দেখে সুদর্শন ভীষণ রেগে যায়। এখানে এত বিভিন্ন রকমের মিষ্টি রাখা থাকা সত্ত্বেও ওই গরিব বৌমা অনামিকা যে পায়েসটা সঙ্গে করে এনেছে সেটারই সবাই প্রশংসা করছে। যদি কেউ এখন তাকে গিয়ে বলে এই পায়েসটা বসে বসে তুমি বিক্রি করো, তাহলে তো আমাকে আমার মিষ্টির ব্যবসা বন্ধ করতে হবে। এভাবে আমি অনামিকাকে কিছুতেই আগে বাড়তে দিতে পারি না। একথা ভেবে অনামিকার বানানো পায়েসের কাছে সুদর্শন যায়। সে একটা আরশোলা তুলে সে পায়েসের মধ্যে ফেলে দেয়। এইটা নিয়ে সে অনামিকাকে বকাবকিও করে। অনামিকা খুব কান্নাকাটি করে। তারপর সে রেগে মেগে বলে, এরকমটা করে তুমি আমার আর আমার মেয়েকে বদনাম করতে চাও? ছিছি, এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। আর জীবনে কখনো আমাকে নিজের মুখ দেখাবে না। অনামিকা, আমি কখনো ভাবিনি তুই আমার বিয়েতে এরকম করবি। ছি, তাই তো আমার বাবা সব সময় বলেন, গরিবদেরকে সব সময় নিজের বাড়ি থেকে বাইরেই রাখতে হয়, না হলে তারা আমাদেরকে বেঘর করে দেয়। আর সেটা তুই সত্যি করে দিলি। এক্ষুনি বেরিয়ে যা। কথা বলে রেগে মেগে বাণী সেখান থেকে চলে যায়। অনামিকা কাঁদতে কাঁদতে নিজের পুরো পরিবারকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরে আসে। বৌমা, দুঃখ পেও না, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। কেন মা, আপনার কি দোষ? এখানে কি ভুল করেছেন? আমি নিজের চোখে দেখেছিলাম বাণীর বাবাকে আরশোলাটা তুলে পায়েসের মধ্যে দিতে। কথা শুনে সকলেই শারদাকে আশ্চর্য হয়ে দেখতে লাগে। শারদা খুব ঘাবড়ে যায়। শারদা, যখন তুমি নিজের চোখে এই কাণ্ডটা হতে দেখলে, তাহলে তুমি সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকলে কেন? কিছু বললে না কেন? আমরা গরিব মানুষ, আমাদের এই কথাটা কে শুনতো বলতো? যদি উল্টে তারা আমাদের উপরে মারধর করতো তাহলে? শারদার এই কথাটা শোনার পরে সকলেরই মনে হয় শারদা ঠিক কথাই বলছে। বৌমা, এখানে তোমাকে একটা কথা বুঝতে হবে। কি কথা বুঝতে হবে মা? সুদর্শন বাবু যখন জেনে শুনে তোমার পায়েসে আরশোলাটা দিলেন, তার মানে ওনার মিষ্টিগুলোর থেকে তোমার পায়েসটা বেশি সুস্বাদু। হ্যাঁ অনামিকা, মা যা বলছে একদম ঠিক কথা বলছে। ওখানে বিভিন্ন রকমের মিষ্টি রাখা ছিল, তার মধ্যে তোমার পায়েসটাই সব থেকে সুস্বাদু ছিল। আর বড় কথা, সেখানে যারা এসেছিল তারা তোমার পায়েসটা খেয়ে সব থেকে বেশি প্রশংসা করেছে। নিজে এত বড় মিষ্টির ব্যবসার মালিক, সেখানে কত বিভিন্ন রকমের মিষ্টি রাখা থাকা সত্ত্বেও সবাই তোমার বানানো পায়েসটাই খাচ্ছিল। ব্যাপারটা সুদর্শন বাবু হজম করতে পারেননি। হ্যাঁ অনামিকা, তুমি একটা দোকান খোলো আর সেখানে পায়েস বিক্রি করা শুরু করো। তারপর যা হবে আমরা সেটা দেখে নেব। হ্যাঁ অনামিকা, রমেশ ঠিক কথাই বলছে। তারপর যা হবে দেখা যাবে। তোমার বানানো পায়েসের স্বাদ খুবই ভালো, খদ্দেরদের বেশ পছন্দ হবে। এভাবে বাড়ির সকলেই অনামিকাকে খুব প্রোৎসাহন দেয়। বাড়ির সকল সদস্যর কাছে প্রোৎসাহন পেয়ে অনামিকা নিজস্ব একটা ছোট্ট পায়েসের দোকান খোলে। সেখানে বিক্রিও খুব ভালো হয়, খদ্দেরদের ভিড় লেগে যায়। এভাবেই দিন কাটে। আস্তে আস্তে করে অনামিকার পায়েসের খুব বিক্রি বাড়ে আর তার খুব সুনামও হতে শুরু হয়। আর ওদিকে সুদর্শনের বিক্রি বাটা একদম কমে যায়। আমার এদিকে বিক্রি বাটা কমের পেছনে ওই গরিব বৌমার বানানো পায়েসই একটা কারণ। ছি, ওই গরিব বৌমা আমাকে হারিয়ে দেবে? কখনো না। এভাবে বলে সুদর্শন অনামিকার পায়েসের ব্যবসাটাকে নষ্ট করে দেওয়ার কথা ভাবতে লাগে। তারপর হঠাৎ করে একবার আমি নষ্ট করার চেষ্টা করলাম, তারপর সে এখান পর্যন্ত এসে পৌঁছে গেল। আবার যদি আমি তাকে নষ্ট করার কথা ভাবি, তাহলে আমি জানি না সে কোথায় গিয়ে পৌঁছবে। অনামিকার হাতে মিষ্টির দোকানের সব ভার দিয়ে
আমি আমেরিকা চলে যেতে চাই। সুদর্শন এ কথা ভাবে। তারপর 15 মিনিটের মধ্যে দোকানের সব কাগজপত্র নিয়ে সে অনামিকার বাড়িতে যায়। অনামিকা, আমাকে ক্ষমা করো মা। আমি সেদিন জেনে শুনে তোমার মিষ্টি নষ্ট করেছিলাম, তাই পশ্চাতাপ করার জন্য আজ আমি এসেছি। আমার দোকানের সব ভার আজ থেকে তুমি নাও মা। এটা কি করে হতে পারে? আমি কিছুই শুনবো না। আজ থেকে তোমাকে আমার দোকানের সব ভার নিতে হবে। তুমি সুখে শান্তিতে থাকলে তবে গিয়ে আমি শান্তি পাবো। এ কথা বলে সুদর্শন বাবু সেখান থেকে চলে যায়। তার কথা শুনে অনামিকার পুরো পরিবার খুব আনন্দিত হয়। সেদিন থেকে অনামিকা সুদর্শন বাবুর পুরো ব্যবসাটা নিজের কাঁধে তুলে নেয় আর সুখে শান্তিতে জীবন কাটাতে লাগে। নতুন গল্প নিয়ে আমরা আবার হাজির হব। নমস্কার।